অন্ধকার কারাবাসের দুঃসহ স্মৃতিগুলো যেন এক দুঃস্বপ্নের মতো পেছনে ফেলে অভয় যখন সিংহগাড়ির বিশাল সদর দরজায় পা রাখল তখন মনে হচ্ছিল সহস্র অমাবস্যার পর একফালি চাঁদ উঠেছে। জেলখানার বিবর্ণ প্রাণহীন দেয়াল, লোহার গড়াদের শীতল স্পর্শ আর প্রতিধ্বনিত হওয়া শূন্যতার হাহাকার পেরিয়ে এ যেন ছিল এক নতুন জীবনের দোরগোড়ায় পদার্পণ। বাইরের পৃথিবীর আলো হাওয়া, প্রিয়জনদের মুখ আর বাড়ির চেনা গন্ধ সবকিছু তার কাছে অলিক মনে হচ্ছিল। সিংহ পরিবারে আজ ছিল অকাল দীপাবলি। উঠোনের আকোণে রাখা সাউন্ড সিস্টেমে সানাইয়ের মঙ্গল সুর ভেসে বেড়াচ্ছিল, আর সেই সুরের মূর্ছনায় বাড়ির প্রতিটি কোণ যেন আনন্দের স্পন্দনে জীবন্ত হয়ে উঠেছিল। ছোট থেকে বড় সকলের মনেই ছিল এক বিজয় উৎসবের আমেজ। অভয়ের বাবা বরুণ সিংহ গত কয়েকটি দিন যেন পাথর হয়ে গিয়েছিলেন। ছেলের চিন্তায় তার রাতের ঘুম এবং দিনের শান্তি উবে গিয়েছিল। আজ তার মুখে ছিল এক অনাবিল প্রশান্তি, যা হাজার শব্দেও বর্ণনা করা যায় না। তিনি শিশুর মতো উচ্ছ্বাসে হাততালি দিয়ে পরিবারের সদস্যদের নাচ গানে উৎসাহ দিচ্ছিলেন, যেন জীবনের সবচেয়ে বড় বোঝাটা তার কাঁধ থেকে নেমে গেছে। অভয়ের মা তারুজা দেবী, যিনি এতদিন ধরে নীরবে চোখের জল ফেলেছেন, আজ তার সব দুঃখ ভাসিয়ে দিয়ে মন খুলে হাসছিলেন। তার সেই হাসিতে ছিল দীর্ঘ প্রতীক্ষার অবসান আর মাতৃ হৃদয়ের গভীর স্বস্তি। মনে হচ্ছিল যেন দীর্ঘ গ্রীষ্মের দাবাদহ শেষে এক পশলা বৃষ্টিতে ধরিত্রী শান্ত হয়েছে। বাড়ির শিশুরা, যারা তাদের প্রিয় পাপার অনুপস্থিতিতে নিস্তেজ হয়ে পড়েছিল, আজ যেন তারা প্রাণ ফিরে পেয়েছে। তারা প্রজাপতির মতো অভয়কে ঘিরে ধরেছিল। তাদের কচি মুখের নির্মল হাসি আর উচ্ছ্বসিত কলরবে গোটা বাড়ি মুখরিত হয়ে উঠেছিল। তারা তাদের পাপাকে ফিরে পেয়ে যেন আকাশে চাঁদ হাতে পেয়েছে। অভয়ও তার সমস্ত শারীরিক ক্লান্তি আর মানসিক যন্ত্রণা ভুলে গিয়ে শিশুদের সঙ্গে শিশুর মতো খেলায় মেতে উঠেছিল। সে তাদের সঙ্গে লুকোচুরি খেলছিল, তাদের শূন্যে ছুড়ে দিয়ে লুফে নিচ্ছিল। এই আনন্দযজ্ঞের নেপথ্যের কারিগর ছিল শ্রদ্ধা। তার মুখে ছিল এক তৃপ্তির স্নিগ্ধ হাসি। তার প্রার্থনা ঈশ্বর শুনেছেন, তার বিশ্বাস আজ জয়ী হয়েছে। সে কিছুটা দূরে তুলসী মঞ্চের পাশে দাঁড়িয়ে দেখছিল অভয় আর তার পরিবারের এই স্বর্গীয় মিলন। এই পরিবারকে একত্রিত এবং সুখী দেখাই ছিল তার জীবনের একমাত্র ব্রত। তার চোখে মুখে ছিল প্রশান্তির ছায়া, যেন এক কঠিন যুদ্ধে জয়ী হওয়া সেনাপতি তার বিজয়কে উপভোগ করছে। কিন্তু উৎসবের এই চরম মুহূর্তে যখন আনন্দ তার শিখরে পৌঁছেছে, তখনই যেন এক অশুভ ছায়া নেমে এলো। চারপাশের আনন্দ কোলাহল, রঙিন আলো, প্রিয়জনদের হাসি মুখ সবকিছুই শ্রদ্ধার চোখের সামনে ধীরে ধীরে ঝাপসা হয়ে আসতে শুরু করলো। সানাইয়ের মিষ্টি সুর তার কানে একঘেয়ে ভোঁ ভোঁ শব্দে পরিণত হলো। তার মনে হলো যেন সে এক গভীর কুঁয়োর মধ্যে তলিয়ে যাচ্ছে। কপালে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম সে শাড়ির আঁচল দিয়ে মোছার চেষ্টা করলো, কিন্তু তার হাত কাঁপছিল, শরীরটা অবশ হয়ে আসছিল। পায়ের তলার মাটিটাও যেন নরম চোরাবালির মতো মনে হচ্ছে, যা তাকে ধীরে ধীরে গ্রাস করছে। সে অভয়ের দিকে এক পা এগোনের মরিয়া চেষ্টা করতেই তার মাথাটা তীব্রভাবে ঘুরে উঠল। চারপাশে পৃথিবীটা যেন বন বন করে ঘুরতে শুরু করেছে। শেষ মুহূর্তে সে শুধু তার সমস্ত শক্তি দিয়ে ক্ষীণস্বরে অভয় বলে ডাকতে পারল। তারপরেই তার চোখের সামনে নেমে এলো নিকষ কালো অন্ধকার। শ্রদ্ধার জ্ঞানহীন শরীরটা যখন মাটিতে লুটিয়ে পড়ল, তখন মনে হলো যেন উৎসবের রঙিন মঞ্চে হঠাৎ করে কেউ কালো পর্দা টেনে দিয়েছে। এক মুহূর্তের জন্য গোটা বাড়ি স্তব্ধ, নিথুর হয়ে গিয়েছিল। থেমে গিয়েছিল সানাইয়ের সুর, থেমে গিয়েছিল হাসি ঠাট্টা। অভয়, যে কিনা বাচ্চাদের সঙ্গে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, শ্রদ্ধার নামটা শুনে বিদ্যুতের মতো ছুটে এসে তার মাথাটা নিজের কোলে তুলে নিল। শ্রদ্ধা, শ্রদ্ধা চোখ খোলো, আমার দিকে তাকাও। তার আর্তনাদ যেন বাড়ির দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয়ে এক গভীর বেদনার সৃষ্টি করছিল। বাড়ির বাকি সদস্যরাও ছুটে এসে শ্রদ্ধাকে ঘিরে ধরল। তারুজার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি কাঁপা কাঁপা হাতে জলের গ্লাস এগিয়ে দিয়ে বললেন, তাড়াতাড়ি চোখে মুখে জলের ঝাপটা দে অভয়, দেখ কি হলো মেয়েটার। কিছুক্ষণ পর সবার সম্মিলিত চেষ্টায় শ্রদ্ধার জ্ঞান ফিরল। সে ধীরে ধীরে যন্ত্রণাকাতর ভঙ্গিতে চোখ মেলে দেখল পরিবারের সবার উদ্বিগ্ন মুখ তার দিকে ঝুঁকে আছে। অভয়ের কোলে মাথা রেখে সে বুঝতে পারল সে মাটিতে শুয়ে আছে। তার স্মৃতিতে ফিরে এলো সেই মাথা ঘোরানো আর অন্ধকারের মুহূর্তটা। দুর্বল স্বরে সে বলল, আমার কিছু হয়নি, তোমরা অকারণে চিন্তা করো না। আসলে গত কয়েকদিনের মানসিক দখলে শরীরটা একটু দুর্বল হয়ে পড়েছে, তাই হয়তো এমনটা হলো। তার কথা শুনেও কারোর উদ্বেগ কমল না। তারুজা প্রায় আদেশ করার সুরে অভয়কে বললেন, অভয়, এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি শ্রদ্ধাকে ওর ঘরে নিয়ে যাও। ওর এখন পূর্ণ বিশ্রাম দরকার। এই মেয়েটা নিজের শরীরের দিকে তো একটুও নজর দেয় না, শুধু দিন রাত সবার জন্য ভেবেই চলেছে। ওর শরীর তো রক্ত মাংসে গড়া। অভয় আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে পরম মমতায় শ্রদ্ধাকে আলতো করে কোলে
তুলে নিয়ে তাদের ঘরের দিকে এগিয়ে গেল। বাড়ির বাকি সদস্যরাও চিন্তিত মুখ নিয়ে তাদের গমন পথের দিকে তাকিয়ে রইল। উৎসবের উজ্জ্বল আলোটা ততক্ষণে পুরোপুরি ফিকে হয়ে গেছে। তার জায়গায় স্থান নিয়েছে এক গভীর নীরব উদ্বেগ। ঘরের নরম বিছানায় শ্রদ্ধাকে শুইয়ে দিয়ে অভয় তার পাশে এসে বসল। ঘরের স্নিগ্ধ আলোয় শ্রদ্ধার ক্লান্ত ফ্যাকাশে মুখটা দেখে অভয়ের বুকের ভিতরটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে চিরে দিচ্ছিল। রাগিনীর পাতা ফাঁদে পা দিয়ে সে যে কত বড় ভুল করেছে, তার পরিবারকে কতটা ঝুঁকির মুখে ফেলে দিয়েছে তা সে আজ হাড়ে হাড়ে টের পাচ্ছিল। শ্রদ্ধার হাতে তখনও সেই দুর্ঘটনার ক্ষত চিহ্ন, ব্যান্ডেজে মোড়ানো। যে হাত দুটো সবসময় তার আর তার পরিবারের সুরক্ষায় ব্যস্ত থাকত, আজ সেই হাত দুটোই রক্তাক্ত। অভয় পরম মমতায় খুব সাবধানে শ্রদ্ধার হাতের ব্যান্ডেজগুলো খুলতে শুরু করল। তার প্রতিটি স্পর্শে ছিল অকৃত্রিম ভালোবাসা, গভীর যত্ন আর তীব্র অপরাধবোধ। তার মনে হচ্ছিল এই ক্ষতের জন্য সেই দায়ী। ব্যান্ডেজ খোলা হলে অভয় যখন ব্যবহৃত ব্যান্ডেজগুলো ফেলে দেওয়ার জন্য বিছানা থেকে উঠতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এক অভাবনীয় ঘটনা ঘটল। শ্রদ্ধা দ্রুত উঠে গিয়ে পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার এই আকস্মিক আলিঙ্গনে অভয় চমকে উঠল, তার শরীর কেঁপে উঠল। শ্রদ্ধার উষ্ণ নিঃশ্বাস যখন তার পিঠে পড়ল, তখন অভয়ের সমস্ত প্রতিরোধ, সমস্ত আত্মনিয়ন্ত্রণ যেন এক মুহূর্তে ভেঙে গেল। সে শ্রদ্ধার দিকে ঘুরে তার হাত দুটো ধরে বলল, শ্রদ্ধা, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আজ তোমার এই অবস্থার জন্য, আমাদের এই পরিস্থিতির জন্য একমাত্র আমিই দায়ী। আমার অহংকার, আমার জেদ, সবকিছুর ফল এটা। আমি যদি সেদিন তোমার কথা শুনতাম, যদি রাগিনীর মতো একটা বিশ্বাসঘাতকের সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে রাজি না হতাম, তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। আমার নিজের ওপর খুব রাগ হচ্ছে শ্রদ্ধা, খুব ঘৃণা হচ্ছে। অভয়ের গলা কান্নায় বুজে আসছিল, তার চোখ দিয়ে অনুতাপের অশ্রু গড়িয়ে পড়ছিল। শ্রদ্ধা তার মুখে আঙুল দিয়ে তাকে থামিয়ে দিল। তার চোখে ছিল গভীর ভালোবাসা আর বিশ্বাস। সে শান্ত গলায় বলল, অভয়, এভাবে নিজেকে দোষ দিও না। যা হওয়ার ছিল তাই হয়েছে। এটাকে আমাদের ভাগ্যের লিখন বলেই মেনে নিতে হবে। আর তুমি যা কিছু করেছ তা তো আমাদের ভালোর জন্যই করার চেষ্টা করছিলে। তুমি তো আমাদের ব্যবসার উন্নতির কথাই ভেবেছিলে। কিন্তু রাগিনী যে বন্ধুত্বের আড়ালে এমন বিষাক্ত ছোবল দেবে তা কি আমরা কেউ ভাবতে পেরেছিলাম? দোষটা ওর কপটতার, তোমার বিশ্বাসের নয়। অভয় শ্রদ্ধাকে আলতো করে ধরে বিছানায় বসালো। তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, না শ্রদ্ধা, ভুল আমারই ছিল। আমি তোমার বিচার বুদ্ধিকে সম্মান করিনি। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি তোমার প্রত্যেকটা কথা শুনে চলবো। আমি বারবার ভুল করি আর তুমি প্রতিবার আমাকে ক্ষমা করে দাও। আগলে রাখো, আমি দেখেছি যখনই আমি তোমার অবাধ্য হয়েছি তখনই কোনো না কোনো বিপদ ঘটেছে। সেই শুরু থেকে তুমি আমাদের পরিবারকে একটা বর্মের মতো রক্ষা করে এসেছো। তুমি যা করো, যা ভাবো, সবকিছুই আমাদের মঙ্গলের জন্য। আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলবো শ্রদ্ধা। আমি আর কখনো তোমার অবাধ্য হব না। তোমার বিশ্বাসই হবে আমার চলার পথের পাথেও। অভয়ের কণ্ঠে ছিল এক দৃঢ় অঙ্গীকার, তার চোখে ছিল অনুতাপের জল। শ্রদ্ধা অভয়ের হাতটা আরো শক্ত করে ধরে তার বুকে মাথা রাখলো। বাইরের পৃথিবীতে যতই ঝড় উঠুক না কেন, এই ছোট্ট ঘরটাতেই যেন তাদের সমস্ত শান্তি, সমস্ত ভালোবাসা আর বিশ্বাস আশ্রয় নিয়েছিল। এদিকে বাড়ির অন্য প্রান্তে বরুণের বাবা তার পড়ার ঘরে হিসাবের খাতা নিয়ে বসেছিলেন, কিন্তু তার মন কিছুতে হিসাবে বসছিল না। সংখ্যাগুলো তার চোখের সামনে ঝাপসা হয়ে যাচ্ছিল। তার চোখ বারবার সদর দরজার দিকে চলে যাচ্ছিল, যেন তিনি এখনো কারোর ফেরার অপেক্ষায় আছেন। ঠিক সেই সময় তার স্ত্রী নেহা গরম চায়ের কাপ হাতে ঘরে ঢুকলেন। স্বামীর চিন্তাক্লিষ্ট মুখ দেখে তিনি কোমল স্বরে বললেন, তুমি দিনরাত শুধু এই খাতা কলম নিয়েই বসে থাকো। নিজের শরীরের দিকে তো কোনো খেয়াল নেই। দেখেছো আবার দুপুরের ওষুধটা খেতে ভুলে গেছো। এভাবে সময় মতো ওষুধ না খেলে কি শরীরটা ঠিক থাকবে? বরুণের বাবা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার শরীরের চিন্তা ছেড়ে দাও। কীর্তি যদি একবার বাড়িতে ফিরে আসতো তাহলে আমার অর্ধেক চিন্তা কমে যেত। আমার শরীরও তখন এমনিই ঠিক হয়ে যেত। তার কণ্ঠে ছিল এক গভীর বিষাদের সুর। নেহা স্বামীর পাশে বসে তার হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে বললেন, তুমি এত। পরদিন সকালে সিংহ পরিবারে ছিল রাখি বন্ধনের আয়োজন। গত রাতের উদ্বেগ কাটিয়ে বাড়িটা আবার উৎসবের রঙে সেজে উঠেছিল। বাড়ির বাচ্চারা নতুন জামা পরে প্রজাপতির মতো সারা বাড়ি ছোটাছুটি করছিল। তাদের হাসির শব্দে আর নুপুরের রিনিঝিনি আওয়াজে একটা অনাবিল আনন্দের সুর তৈরি হয়েছিল। অভয় ক্যামেরা হাতে সেখানে উপস্থিত হল। সে চেয়েছিল এই আনন্দের প্রতিটি মুহূর্তকে ফ্রেমে বন্দি করে রাখতে। তার মেয়েরা ছুটে এসে আবদার করল, বাবা, আমাদের সুন্দর করে কয়েকটা ছবি তুলে দাও না। অভয় হেসে বলল, আচ্ছা, তোরা সুন্দর করে পোজ দিয়ে দাঁড়া, আমি ছবি তুলে দিচ্ছি। বাচ্চারা নানা রকম মজার পোজ দিতে লাগলো আর অভয় তাদের সেই সব মিষ্টি মুহূর্ত ক্যামেরা বন্দি করতে লাগলো। বরুণ তার মেয়ে কায়রাকে ডেকে বলল, কায়রা, তুমিও যাও, বোনদের সঙ্গে ছবি তোলো। কিন্তু কায়রার মুখে হাসি ছিল না। সে মুখ ঘুরিয়ে বলল, আমার মুড নেই পাপা। বরুণের মা নেহা পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বরুণকে উদ্দেশ্য করে বললেন, ওর মা তো আর এখানে নেই। বরুণ, তোমাকে আমি কতবার বলেছি কীর্তিকে ফোন করে বাড়িতে নিয়ে আয়। মেয়েটার মুখের দিকে একবার
একবার তাকিয়ে দেখ। বরুণ বিরক্ত হয়ে বলল, মা, আমি তোমাকে আগেও অনেকবার বলেছি আমি কীর্তিকে ফোন করব না। ও নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে গেছে, নিজের ইচ্ছাতেই ফিরবে, এর মধ্যে আমাকে জড়াবে না। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নামছিল শ্রদ্ধা। আকাশী রঙের একটি সাধারণ শাড়ি পরেছিল সে, সঙ্গে হালকা সোনার গয়না। খোলা চুলগুলো তার পিঠের উপর ছড়িয়েছিল। তার মুখে ছিল এক স্নিগ্ধ হাসি। তাকে এতটাই মায়াবী আর সুন্দর লাগছিল যে অভয় এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। সে ক্যামেরাটা ছুড়ে দিয়ে ক্যামেরাটা কখন যে শ্রদ্ধার দিকে তা করেছে তা সে নিজেও জানে না। শ্রদ্ধার হাসি, তার হাঁটা চলা, তার প্রতিটি ভঙ্গি অভয় মুগ্ধ হয়ে ক্যামেরায় বন্দি করতে লাগলো। তার মনে হচ্ছিল তার ক্যামেরার লেন্স আজ সার্থক। বাচ্চারা ছবি তোলা শেষে ছুটে এসে অভয়ের ফোনটা নিয়ে ছবি দেখতে চাইল। পাপা, দেখি কেমন ছবি তুলেছ। কিন্তু ফোনের গ্যালারি খুলে তারা অবাক হয়ে গেল। তাদের ছবির চেয়ে তাদের মায়ের ছবিই বেশি। অভয়ের মেয়ে সিয়া মুখ ফুলিয়ে বলল, বাপা, এখানে আমাদের ছবি কোথায়? আমরা তো দেখলাম তুমি শুধু মাম্মার দিকেই ফোকাস করে সব ছবি তুলেছ। তার কথা শুনে সবাই হেসে উঠল। শ্রদ্ধার শাশুড়ি ঠাট্টা করে বললেন, আরে তোদের পাপার তো তোদের মাকে দেখে হুশই উড়ে গেছে। তাকে আজ এতটাই সুন্দর লাগছে যে সে আর কারোর দিকে তাকাতেই পারছে না। এই কথায় লজ্জায় শ্রদ্ধার মুখ লাল হয়ে গেল। সিংহ পরিবারে যখন উৎসবের আলো, তখন শহরের অন্য প্রান্তে জেলের অন্ধকার কুঠুরিতে বসে রাগিনী এক নতুন ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনছিল। তার চোখে ছিল প্রতিশোধের লেলিহন আগুন। ইন্সপেক্টর কিরণ তার সামনে বসেছিল, যার মুখে ছিল এক ক্রূর হাসি। রাগিনী হিসহিসে গলায় বলল, ইন্সপেক্টর, যা কিছুই হয়ে যাক না কেন, আমার কাজটা হওয়া চাই। ওই শ্রদ্ধার অভয় মিলে আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। আমি ওদের ছাড়বো না। আপনার যত টাকা লাগে আমি দেব, কিন্তু আমার কাজটা নিখুঁতভাবে হতে হবে। ইন্সপেক্টর কিরণ হাসল। সে বলল, রাগিনী ম্যাডাম, আমার প্রতিশোধের আগুনের কাছে আপনার টাকা কিছুই না। অভয় আমার কেরিয়ার শেষ করে দিয়েছে, আমাকে সবার সামনে অপমান করেছে। আমি ওদের এমন শাস্তি দেব যা তারা সারা জীবন ভুলতে পারবে না। এর জন্য আমি আপনাকে যা যা বলবো আপনাকে ঠিক তাই তাই করতে হবে। রাগিনীর চোখ দুটো অন্ধকারেও সাপের চোখের মতো জলজল করছিল। সে জানতো যে ইন্সপেক্টরই তার একমাত্র হাতিয়ার, যা দিয়ে সে সিংহ পরিবারকে চিরতরে ধ্বংস করতে পারবে। বাড়িতে রাখি পরানোর অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। আরতি প্রথমে বরুণের হাতে রাখি পরিয়ে তার আরতি করে এবং তার কাছ থেকে সুন্দর একটি উপহার আদায় করে নেয়। এরপর সে অভয়ের হাতেও রাখি পরিয়ে দিল এবং তার থেকেও উপহার পেল। এরপর বাড়ির ছোট মেয়ে ঋতু যখন তার বড় ভাইয়ের হাতে রাখি পরাতে যাবে, ঠিক সেই মুহূর্তে আরতির থালা থেকে প্রদীপটা দপ করে নিভে গেল। দমকা বাতাসে নয়, যেন কোনো এক অশুভ ইঙ্গিতেই প্রদীপটা নিভেছে। এই ঘটনায় সবাই এক মুহূর্তের জন্য চমকে উঠল। ঋতুর মুখটা ভয়ে শুকিয়ে গেল। পরিবেশটা থমথমে হতেই শ্রদ্ধা এগিয়ে এলো। সে স্বাভাবিক গলায় বলল, আরে এটা কোনো ব্যাপার না, হয়তো বাতাসে নিভে গেছে, আমি আবার জ্বালিয়ে দিচ্ছি। শ্রদ্ধা প্রদীপটা জ্বালিয়ে দিলে পরিবেশটা আবার স্বাভাবিক হলো। ঋতু তার ভাইকে এবং অভয়ের বাবাকে রাখি পরিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ এবং উপহার নিল। অনুষ্ঠান যখন প্রায় শেষের দিকে, ঠিক তখনই বাড়িতে এসে উপস্থিত হলো শ্রদ্ধার ছোট ভাই বাবলু। তাকে দেখে শ্রদ্ধার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আরে বাবলু, তুই আয় আয়, আমি তো ভাবলাম তুই বুঝি আর আসবি না, রাখি পরবি না আমাকে দিয়ে? অভয় বাবলুর পিঠ চাপড়ে দিয়ে বলল, আরে বাহ, তোমাকে তো আজ খুব সুন্দর লাগছে। শ্রদ্ধা বাবলুর হাতে রাখি পরিয়ে দিয়ে উপহার চাইলে বাবলু তার ব্যাগ থেকে একটা ফাইল বের করে শ্রদ্ধার হাতে দিল। শ্রদ্ধা অবাক হয়ে ফাইলটা খুলে দেখলো তার ভেতরে বাবলুর স্কুলের সার্টিফিকেট। সে গোটা স্কুলে প্রথম হয়েছে। এই অপ্রত্যাশিত এবং অসাধারণ উপহারটা পেয়ে শ্রদ্ধার চোখ আনন্দে ছলছল করে উঠল। সে বাবলুকে জড়িয়ে ধরে বলল, এর চেয়ে বড় উপহার আমার জন্য আর কিছুই হতে পারে না ভাই, তুই আমার মুখ উজ্জ্বল করেছিস। বাবলু এভাবে আবেগযুক্ত গলায় বলল, এই সবকিছু তো শুধু তোমার জন্যই সম্ভব হয়েছে। তুমি তো আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তুমি আমাকে পরিশ্রম করতে শিখিয়েছ। বাবলুর এই সাফল্যে গোটা পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। সবাই তাকে অভিনন্দন জানাতে লাগলো। এই আনন্দঘন মুহূর্তে বাবলু হেসে বলল, আরে সারপ্রাইজ তো এখনো শেষ হয়নি, সবচেয়ে বড় সারপ্রাইজ তো এখনো বাকি। সবাই উৎসুক চোখে দরজার দিকে তাকালো। বাবলু কাকে ইশারা করতেই দরজার আড়াল থেকে বেরিয়ে এলো কীর্তি। তাকে দেখে বরুণ ছাড়া বাকি সবাই খুব খুশি হলো। কিন্তু বরুণের মুখের হাসি এক মুহূর্তে মিলিয়ে গেল। তার চোখ দুটো বিস্ময় আর রাগে কঠিন হয়ে গেল। সে ভাবতেও পারে না কীর্তি এভাবে হঠাৎ করে ফিরে আসবে। বাড়ির সবাই যখন কীর্তিকে স্বাগত জানাতে ব্যস্ত, তখন বরুণ আর কীর্তির চোখে চোখে যে শীতল দৃষ্টির বিনিময় হলো, তা এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। একদিকে পরিবারের মিলন, আনন্দ ও উৎসবের আমেজ, আর অন্যদিকে এক নতুন সম্পর্কের টানাপোড়ান আর ষড়যন্ত্রের কালো মেঘ। সব মিলিয়ে ভাগ্যরেখার এক নতুন, অজানা এবং অনিশ্চিত পথের দিকে মোড় নিচ্ছিল।